পেজ নাম্বার 346 346 এবিটিএ টেস্ট পেপার বের করো। একের অঙ্কগুলো করে দেওয়া আছে আগের ভিডিওতে, সেটা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে বা প্লে লিস্টে গেলেও পেয়ে যাবে। আমি 2 থেকে স্টার্ট করছি। চলো অঙ্কগুলো লক্ষ্য করো। প্রথম কোশ্চেনটা দেখি পড়ি কী আছে। দেখো 1 নম্বর বলছে যে বার্ষিক 5% সরল সুদের হারে 1 বছরের সুদ 60 টাকা হলে আসল ড্যাশ। তার মানে আমাদের এখানে কোশ্চেনটা হচ্ছে কি আসল, সেটা বের করতে হবে। ক্লিয়ার কোশ্চেন? চলো পড়ে নাও একবার, এবার আমি অ্যান্সারটা দিচ্ছি। দেখো কোশ্চেনটা অ্যানালাইজ করলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে আর এর মান হচ্ছে 5%, টি এর মান হচ্ছে 1 বছর, আই এর মান হচ্ছে 60 টাকা। ওকে, এগুলোর সাইন তো জানোই। আর কি এটা কি এটা কি এটা হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, টি বলতে সময়, আই বলতে সুদ। আর আসলের মানটা কি আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে পি। আমরা জানি পি আর টি বাই 100 ইকুয়ালস টু আই, অর্থাৎ পি ইকুয়ালস টু কী হবে আই ইন্টু 100 ডিভাইডেড বাই আর টি। তাহলে দেখো এখানে আয়ের মান 60, তাহলে 60 লিখলাম, 60 ইন্টু 100 ডিভাইডেড বাই 5 ইন্টু 1। কেন আর এর মান কত আছে দেখো 5, আর টি এর মান আছে 1 লিখলাম এখানে। এবার কি হলো কাটাকাটি করবো, তাই কি না? কাটাকাটি করলে দেখো এটা কি আসছে 4 5 20 কত হচ্ছে 100, তাহলে এটা আসছে দেখো কাটাকাটি করে এটা গুণ করলে কত আসছে 1200 টাকা। তাহলে আমাদের এটার অ্যান্সার কী হবে 1200 টাকা। ওকে, কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলছে যে সি ইকুয়ালিটি ড্যাশ হলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক। তো কোশ্চেনটা বুঝলে তো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা হচ্ছে কি একটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপ। তো এই ক্ষেত্রে সমীকরণের কি বলছে বীজদ্বয় পরস্পরের অনন্যক। এবার অনন্যক ব্যাপারটা কি? অনন্যক হচ্ছে কিরকম, ধরো যদি একটা বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজটা কী হবে 1/α। বুঝতে পারছো? তার মানে অনন্যকটা কি 1/α। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এবার চলো অ্যান্সারটা দেখি। দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তো বীজদ্বয় পরস্পরের অনন্যক তার মানে কি একটা বীজ কী হবে, একটা হবে আলফা আর একটা হচ্ছে 1/α। কি বুঝতে পারছো? ক্লিয়ার? এবার বীজদ্বয়ের গুণফল কি হয় আমরা জানি c/a, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল কি হয় c/a লিখলাম। এবার বীজদ্বয় কী কী আছে, একটা আছে আলফা ডট 1/α, এটা কি বীজদ্বয়ের গুণফল। দেখো 1.5 বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে এই সূত্রটা পেয়ে যাবে। ওকে, এবার দেখো কী হচ্ছে আলফা আলফা কেটে যাচ্ছে, তাহলে কেটে কুটে কী হচ্ছে আমাদের এখানে 1 থাকছে, আর এখানে কী হচ্ছে c/a। এইবার লক্ষ্য করো এটা এদিকে নিয়ে আসলে কী হবে, এটা 1 × a, তাহলে এটা কি হচ্ছে a ইকুয়ালস টু c, তো এটা সমান সমান আমরা কী পাচ্ছি c ইকুয়ালস টু a। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 3 দেখো বলছে √98 মাইনাস √99 ইকুয়ালস টু a হলে √98 প্লাস 99, তাই তো? এটার মান কত? এটা একদম সোজা একটা অঙ্ক। এই কোশ্চেনটা কিন্তু একেবারে সোজা, কিন্তু টেকনিক্যালি করো সোজা হবে, আর যদি অন্যভাবে করার চেষ্টা করো কর্ণীয় নিরসন উপায় তাহলে সেটা অনেক বড় মনে হয়, আমার মনে হয় হবে। তো দেখো √98 মাইনাস √99 ইকুয়ালস টু a, এটা তো জানি। তো এক্ষেত্রে লক্ষ্য করো √98 প্লাস √99 এটা কি আমাদের বের করতে হবে, এটার মান এটা লিখলাম। এবার এই মানটাকে আগে লিখলাম আর এই ছোটো মানটাকে পরে লিখলাম 98টাকে। তোমার ইচ্ছা তুমি এটাকে নাও চেঞ্জ করতে পারো, আমি আমার মনে হলো চেঞ্জ করলাম। এবার দেখো কি হয়, এটা 1/√99 মাইনাস 1/√98। ওকে, এবার তুমি এটা ভাবছো যে এটা কেন হবে, এটা কর্ণীয় নিরসন করতে গেলে এটাই হয়, কেননা এই যে পার্টটা আছে এই পার্টটা কী লিখবো আমরা উপরেও লিখবো, তাই কি না 99 মাইনাস 98, এটা টিক্স করলে কিন্তু এইভাবে আসে। তাও তুমি যদি বুঝতে চাও তাহলে এইভাবে করলে পারে এরকম বড় করতে হবে। ঠিক আছে, কী করতে লাগবে 99 প্লাস √98, এই দেখো এরকমভাবে আসে, তাই কি না? নিচে কি হয়, নিচে হয় হচ্ছে √99 মাইনাস √98, এটা কর্ণীয় নিরসনের উপায়। এবার দেখো এটা কি হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি এই ফর্মুলা, তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে এটা √99 এর কি স্কোয়ার মাইনাস √98 এর স্কোয়ার, কি ঠিক না, ডিভাইডেড বাই √99 মাইনাস √98। এবার দেখো এটার মানে কি, এটার মানে হচ্ছে 99 মাইনাস বলো কি হবে 98 ডিভাইডেড বাই যেটা আছে √99 মাইনাস √98। কিন্তু পরীক্ষার হলে তো এত সময় পাবে না, নাম্বারও থাকবে 1 নম্বর, তো অত টাইম দিয়ে লাভ নেই, এভাবে ট্রিক্স খাটাও হয়ে যাবে। তবে সব অঙ্কতে ট্রিক্স খাটিও না, তাহলে আবার দেখবে প্রবলেমের মধ্যেই পড়বে। তাহলে বুঝতে পারলে এইটা আমরা এই যে এত বড় একটা পার্ট, এই পার্টটাকে আমরা এইভাবে ছোটো করে নিয়ে আসতে পারি। ক্লিয়ার? কিন্তু তুমি জাস্ট মনে করো কর্ণীয় নিরসনে তো প্রচুর করছো, তো এই পার্টটাকে জাস্ট এইভাবে লেখা যায়। বুঝতে পারছো তো যুক্তিটা এখানে দিলাম, বুঝলে? তো 1 ডিভাইডেড বাই এই যে পার্টটা আছে জাস্ট এটা নেগেটিভ হয়ে যায়। ক্লিয়ার? এবার দেখো কি বলা হচ্ছে যে এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমি আগে নিয়ে আসলাম, ঠিক আছে? এবার দেখো এই পার্টটাকে আমি আগে নিয়ে আসলাম, তাহলে মাইনাসটা এদিকে থাকবে, তাই কি না? দেখো এই পরের পার্টটা দেখো, চিন্তা করো -98 মাইনাসে মাইনাসে প্লাস 99, কি মিললো? এটার সাথে মিললো?
এবার কথা হচ্ছে কেন এটা আনলাম, কারণ হচ্ছে কি আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি এটার মান দেওয়া আছে, তো আমাদের এই ফর্মটা তো আনতেই লাগবে, ক্লিয়ার? তো এই ফর্মটা আনতে লাগবে দেখে আমরা এটা নিয়ে আসলাম। তো এবার দেখো এই যে মানটা যে নিয়ে আসলাম, এবার এই জায়গাটায় মানটা রিপ্লেস করবো। এটার মান কি দেওয়া আছে কোশ্চেনে এ, তাহলে কি হবে -1/a, তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে এটা আমাদের, ক্লিয়ার একদম। এরপরে পরের কোশ্চেনে দেখো, দুটি পরস্পর ছেদি বৃত্তের সর্বোচ্চ সংখ্যক সাধারণ স্পর্শকের সংখ্যা কত? কোশ্চেনটা বোঝো ভালো করে, পরস্পর ছেদি, তাই তো, তাহলে বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করছে। তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হবে কি বলতো, কতগুলি স্পর্শক? সেক্ষেত্রে হচ্ছে দুটো স্পর্শক আমরা পেতে পারি। ওকে, তারপরে 5 নম্বর কোশ্চেনটা পড়ো। 5 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো, যে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও এবং ও বিন্দুকে কেন্দ্র করে এবং ও এ ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তটি সি বিন্দুগামী হলে এসিবির মান কত সেটা বের করতে হবে। কোশ্চেনটা 2 থেকে 3 বার পড়ো, বোঝো। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা বের করলে দেখবে এই টাইপের কিছু অ্যাজাম্পশন বেস কোশ্চেন হয়, বুঝতে পারছো? তো সেরকমই একটা অঙ্ক, ছবিটা ভালো করে বোঝো, দেখবে অ্যান্সার হয়ে যাবে। তো বলছে যে এবিটা হচ্ছে কি বলতো ব্যাস, তাই তো, এবিটা হচ্ছে ব্যাস। ওকে, এটা হচ্ছে কেন্দ্র, ওটা হচ্ছে কেন্দ্র, তার মানে এ ওটা কি ব্যাসার্ধ। এবার চিন্তা করো কন্ডিশনে কি বলা আছে, যে এই যে বৃত্তটা আমরা অঙ্কন করব সে বৃত্তের মধ্যে কি বলতো এসি বলে একটা বাহু থাকবে, তাই কি না? বুঝতে পারছো? তাহলে পরে এবিও থাকবে এসিও থাকবে, তাই তো। আর ওখানে একটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এবিটা হচ্ছে কি বলতো ব্যাস, বুঝতে পারছো? তার মানে এই টোটাল ব্যাসটা কিন্তু এই কি বলবো এটাকে বৃত্তের মধ্যে কিন্তু কভার হচ্ছে, তাই তো। এরকম কন্ডিশনে এই ক্ষেত্রে সি যে কোনটা উৎপন্ন হয় এটার মান হয় কিন্তু 90 ডিগ্রি, বুঝতে পারছো? দেখবা এরকম অ্যাজাম্পশন বেস কিছু প্রয়োগ আছে, ওখানে লক্ষ্য করলে দেখতে পারবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে মানটা কত হবে? 90 ডিগ্রি। কখন হবে? যখন এই এবিটা কি হবে, বৃত্তটার কি হবে, বৃত্তটার কি হবে ব্যাস হবে, তাই তো। তার মানে ত্রিভুজের এই যে 3টে বাহু তার মধ্যে একটি বাহু কি হচ্ছে, এই বৃত্তটার ব্যাস হচ্ছে, ক্লিয়ার? তখনই কিন্তু আমরা বলতে পারি, তার সঙ্গে কি আরেকটা কন্ডিশন, এই এসিটা কিন্তু এর মধ্যে যাচ্ছে, বুঝতে পারছো? তো এরকম একটা সিচুয়েশনে যে কোনটা তৈরি হবে এখানে, সেটার মান কত হবে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি বা 100 কোণ বলতে পারি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে পরে এসিবির মান কত হবে? 90 ডিগ্রি বা 100 কোণ, ক্লিয়ার? আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো কি আছে, 6 নম্বর কোশ্চেন, যে গোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান তার ব্যাসার্ধ কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে কন্ডিশন দুটো, কন্ডিশন কটা? দুটো। একটা কি বলা হচ্ছে কি গোলকের আয়তন, তার মানে কি গোলকের আয়তন, তাই তো, এটা একটা কন্ডিশন। আর আছে কি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এই দুটো আবার ইকুয়াল, ইকুয়াল বলতে সমান হবে, কি বুঝতে পারছো তো? সমান করতে হবে, তার মানে সমান আছে, ক্লিয়ার? এবার কোশ্চেনটা বোঝার চেষ্টা করি, দেখো আরেকবার, গোলকের আয়তন ইকুয়ালস টু গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এবার গোলকের আয়তনের ফর্মুলাটা কি আছে? 4/3πr কিউব, 4/3πr কিউব, এটা মুখস্থ সবার তোমাদের। আচ্ছা, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এটাও তোমাদের মুখস্থ, সেটা কি 4πr², ক্লিয়ার? এবার চিন্তা করো এই যে পার্টটা আছে এখানে 4 আছে, পাই আছে, আর স্কোয়ার আছে, আর কিউব আছে, এখানে স্কোয়ার আছে, তাই তো। তাহলে এখানে দেখো এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, তাই তো। আর সঙ্গে এখানে 3টা ছিল, এখানে 2টো আর আছে, তাহলে মানে কি কেটে কুটে একটা আর থাকবে, তার মানে r/3 হবে, ক্লিয়ার? এটা সমান সমান কি হবে, কেটে কুটে এদিকে তো কিছু থাকছে না, তাহলে এদিকে হবে কি 1। তার মানে এই 3টা এদিকে নিয়ে আসলে কি হবে, আর এর মানটা কি হবে 3। তার মানে আর এর মান কত, অর্থাৎ ব্যাসার্ধের মান কত, 3 একক, বুঝতে পারছো? ক্লিয়ার একেবারে? এরপরে 3 নম্বরের কোশ্চেনগুলো দেখবো, দেখো কোশ্চেনগুলো কি আছে, সত্য মিথ্যা সেটা করতে লাগবে। একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা এবং দ্রব্যটির মূল্য বার্ষিক 10% হারে হ্রাস পেলে 2 বছর পর দ্রব্যটির মূল্য হবে 81 টাকা। এটা সত্য না মিথ্যা সেটা আমাদের যাচাই করতে লাগবে। তো অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই করে নিতে লাগবে। চলো স্টার্ট করি, তাহলে কি আছে দেখি। তো কোশ্চেনটা অ্যানালাইজ করে যদি লিখতে চাই তাহলে এরকম আসবে, বর্তমান মূল্য পি সমান সমান 100, হ্রাসের হার 10%, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতেই পারি আর এর মানটা কত বলো তো 10, ক্লিয়ার? তারপরে দেখো টি বলতে 2 বছর, ক্লিয়ার? আচ্ছা, অ্যানালাইজ করে লেখা শেষ। এবার আমাদের ফর্মুলা লিখবো, সেটা কি 2 বছর পর মূল্য, 2 বছর পর মূল্য। দেখো এখানে কি বলছে হ্রাস, হ্রাস মানে কি কমে যাচ্ছে, কমে যাচ্ছে মানে কি নেগেটিভ, মানে বিয়োগ হবে, তাই তো। তাহলে পি ইন্টু 1 - r/100⁴n, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। এবার দেখো পি এর মানটা কত, 100, পি এর মান 100 না, দেখো
বসাইলাম। এবার আর এর মান কত 10 বসাইলাম, এখানে 10 আছে। এবার দেখো কি হচ্ছে, এবার চিন্তা করো, শূন্য শূন্য কাটতে পারো, আবার নর্মালিভাবেও করতে পারো। তাহলে কি 100 থেকে 10 বিয়োগ করলে কত হয়, অবশ্যই 90। তাহলে এটা কি ক্যালকুলেশন কি করলে পরে কি আসছে, 90/100, উপরে কি আসবে 2। ক্লিয়ার তো? দেখো মনে রাখার ঠিক সেটাই, উপরে 10 বা যাই থাকুক না কেন, নিচে যে 100, সেই 100 থেকে বিয়োগ থাকলে বিয়োগ করে দেবো, আর যোগ থাকলে যোগ করে দেবো। ক্লিয়ার? তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে কত অবশ্যই আসবে 90, আর নিচে হচ্ছে 100। তুমি নিজেও নর্মালি এটা করতে পারো, ক্যালকুলেশন দেখবে এটাই আসবে। উপরে কি হচ্ছে বলো তো, 2 মানে স্কোয়ার, তাই তো? টি 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 এর মান কত ছিল 2, তার জন্য ওটা লিখলাম, অর্থাৎ সময় 2। এবার বাকিটা ক্যালকুলেশন দেখো, 100 × 90 90, তাই তো? ডিভাইড বাই 100 × 100। এবার দেখো শূন্য শূন্য কাটছি, এই যে শূন্য শূন্য কাটলাম, কাটাকাটি করার পর দেখবে শুধুমাত্র দুটো 9 পড়ে থাকবে। তাহলে 9 এর 9 কত গুণ করলে কত কত আসছে, 81, অর্থাৎ 81 টাকা। বুঝতে পারছো? তার মানে সঠিক অ্যান্সারটি 81 টাকা। এবার কথা হচ্ছে কোশ্চেনে কত আছে, কোশ্চেনে আমাদের আছে 81। তাহলে কি এটা কি হবে তুমি বলো, সত্য। ওকে, পরে 2 নম্বর কোশ্চেনটা দেখো, পি টাকার কি বলছে, পি টাকার টি বছরে মোট সরল সুদের পরিমাণ আই টাকা হলে বার্ষিক সুদের হার 100 p/IT%, তাই তো? এটা বের করতে হবে, এটা সঠিক না ভুল সেটা করবো আমরা। দেখো নর্মালি আমরা জানি কি PRT/100 = I, তাই না? অর্থাৎ মোট সুদ = PRT/100। ওই যে মনে আছে না, আসল গুণ সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে সেই ফর্মুলাটা, তোমরা 2 নম্বর চ্যাপ্টারে এটা করছো, তাই না, অনেকবার, সরল সুদ চ্যাপ্টারটাতে। এবার দেখো এখানে শুধুমাত্র আর মানে কি, সুদের হার, আমাদের তো সুদের হারই বের করতে লাগবে। তো আরটাকে রাখলে কি হবে, এই যে পি আর টি, চিন্তা করো, তাহলে আমাদের দেখো কি থাকছে, আরটা রেখে দিলে পারে এই যে পি এবং টিটা এদিকে চলে যাবে, অর্থাৎ I × 100 / PT। এটা কিন্তু আমাদের আর বলতে সুদের হার আমাদের এটা বেরোচ্ছে। এবার কোশ্চেনে দেখো কি আছে, দেখো করো, কোশ্চেনে আছে 100 p/IT। তাহলে আমাদের সাথে কি মিলছে না? তাহলে এটা কি হবে, অবশ্যই মিথ্যা হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো যদি এ, এটা স্মল এ আছে, এটা কিন্তু কি বলে, ভেরিজেস চিহ্ন হবে। হ্যাঁ, এ ভেরিজেস বি, বুঝতে পারছো তো? যদি এ ভেরিজেস বি হয় তবে B² ভেরিজেস 1/A², মানে এটা সম্পর্ক, সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, অনেক পড়ছো তোমরা, ক্লাস 8 থেকে পড়ে আসছো, জানোই সবগুলো, তাই কি না ব্যাপারটা? এবার দেখো এ ভেরিজেস বি মানে কি, এ ভেরিজেস বি মানে এর মান বাড়লে পরে বির মান বাড়বে। ক্লিয়ার? আর এর মান কমলে পরে বির মান কমবে, মানে এর সঙ্গে সঙ্গে বিও বাড়বে, আর এ যদি কমে তাহলে বিও কমে। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে আমরা এইভাবে লিখতে পারি। আর এই সম্পর্কটার একটা নাম আছে, সেই নামটা কি বলো তো, সরল সম্পর্ক। ক্লিয়ার একেবারে? এবার কথা হচ্ছে যদি এ বাড়ে তাহলে বি বাড়ে, যদি এ কমে তাহলে বি কমে, মানে একটা যা হবে অন্যটাও সেটাই হবে। কিন্তু কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, A² ভেরিজেস 1/B²। এটা কি, এটা একমাত্র ব্যস্ত সম্পর্কতে হয়, কিন্তু আমাদের কোশ্চেন আছে সরল সম্পর্ক, কন্ডিশনগুলো আছে সরল সম্পর্ক, কিন্তু রেজাল্টেন্ট পরবর্তীতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে কি আমাদের অ্যাজুমশনের সাথে মিলছে না? তাহলে কি হবে এটা বলো, মিথ্যা হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এরপরের কোশ্চেনটা সব থেকে সোজা কোশ্চেন। দেখো দুটি অনুবন্ধী করণীর যোগফল সর্বদা মূলদ সংখ্যা হয়, তো এটা আমাদের বের করতে হবে, তাই তো? এটা কিন্তু অ্যাজুমশন বেস, মানে তোমার কিছু ধারণা আছে মূলদ সংখ্যা সম্পর্কে। ঠিক আছে, মূলদ সংখ্যাকে ওই যে P/Q আকারে যে সংখ্যাগুলোকে লেখা যায়, ক্লাস 9-এ পড়ছিলে ওইটাই, যাই হোক। কিন্তু এক্ষেত্রে ওই রকম ব্যাপার সবার আসছে না, একটু আলাদাভাবে এখানে বলছে অনুবন্ধী বলতে একটু ডিফারেন্স হয়। এইবার কথা হচ্ছে দুটি অনুবন্ধী করণী, তাই তো? দুটি অনুবন্ধী করণীর যোগফল, তার মানে করণী মানে কি, করণী মানে হচ্ছে √, সেটার যোগফলটা কি হবে, একটি মূলদ সংখ্যা হবে। এই কোটেশনটা কিন্তু সত্য বলা যেতে পারে। কি করে, তুমি ধরে নিতে পারো মনে মনে যে কোনো একটা করণীর সংখ্যা, অনুবন্ধী করণীর সংখ্যা। কিরকম, ধরো আমি এরকম ধরে নিলাম যে a + √3, এটা হচ্ছে একটা করণীর সংখ্যা। তোমার যদি এটা পছন্দ না হয় তুমি এটা ধরে নাও a + √a। তোমার যদি এটাও পছন্দ না হয় তাহলে লেখো 1 + √5। তোমার যা খুশি তুমি লিখতে পারো, মোট কথা একটা √ওভার দিয়ে সংখ্যা রাখতে হবে। তবে সেই সংখ্যাটাকে আবার দেখতে লাগবে যে সেটা যেন 4, 16 এগুলো না হয়, কেন 4 বা 16 হলে সেটা তো √ওভার বেড়ে যাবে, তাই কি না? তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারো। তো আমার ইচ্ছা করলে এটা ধরতে আমি ধরলাম, তুমি তোমার ইচ্ছা মতো অন্য কিছু ধরতে পারো। তাহলে 1 + √3 এর অনুবন্ধীটা কি হবে, অনুবন্ধী করণীটা কি হয় বলো বলো বলো, নেগেটিভ হয়। অত ভাবার কি আছে, এটা কি হবে, নেগেটিভ, অর্থাৎ 1 - √3। কি বুঝতে পারছো তো? ক্লিয়ার তো? অনুবন্ধীতে এটাই হয়। করণী চ্যাপ্টারটা দেখো একটু, অ্যাজাম্পশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার যোগফল বলতে এটা আর এটা আর কি করতে হবে, যোগ করতে হবে। সেই ক্লাস 2 থেকে আমরা করে আসছি যোগ, অবশ্যই এটাও করতে পারবো, তাই কি না? দেখো 1 + √3 + 1 - √3, তবে এই যোগটা একটু ডিফারেন্স, ক্লাস 2 সিস্টেম না। এবার দেখো এটা কি ঘ্যাচাং বলতে কেটে যাচ্ছে কিনা বলো, এটা কি আছে, এটা আছে প্লাসে, এটা আছে মাইনাসে, তাহলে কি হবে, প্লাস মাইনাসে কেটে গেল।
তাহলে আমাদের থাকছে একটা 1, এখানে থাকছে একটা 1, তাহলে 1 1 যোগ করলে কত হচ্ছে 2। তাহলে এই যে 2 যে সংখ্যাটা আছে এর মধ্যে কি করণী বলে কিছু আছে? করণী বলতে রুট ওভার বলে কোনো পদ আছে? তুমি নিজেই ডিসাইড করো, আছে কি? নেই। যেহেতু নেই তার মানে কি এটা একটা করণীমুক্ত পদ। এটা কি? এটা একটা মূলত সংখ্যার আকার, আমরা বলতেই পারি পি বাই কিউ একটা ফর্ম তৈরি করতেই পারি, তাই না? নিচে 1 2 করতেই পারি সেটা। তো অত শত চিন্তা করে মাথা খারাপ করে লাভ নাই, এটার অ্যান্সারটা কত? 2 আসছে। তো এটা আলটিমেটলি একটা করণীমুক্ত পদ, তাহলে যোগফল মূলত সংখ্যা, অর্থাৎ এই ঘটনাটা সত্য। বুঝতে পারছো? তুমি অন্য উদাহরণ দিয়ে কিন্তু করতে পারো এটা। এইবারের কোশ্চেনটা দেখো, পড়তে পড়তে অ্যান্সার এটা করে দিতে পারবো। 5 নম্বরটা, বৃত্তের ব্যাসের 2 প্রান্তে অঙ্কিত স্পর্শদ্বয় পরস্পর লম্ব। এবার কথা হচ্ছে কোশ্চেনটা তুমি 2 3 বার পড়ে নাও, আমি পড়ে নিলাম, এবার তুমি পড়ে বুঝে নাও। দেখো এই একটা আমি বৃত্ত অঙ্কন করছি, ঠিক আছে? আমার ছবি অত সুন্দর না, যাই হোক মোটামুটি বোঝা গেলেই হবে। এরকম আছে। এবার কথা হচ্ছে এটা হচ্ছে কিন্তু একটা ব্যাস, ওকে? এবার এই ব্যাসের 2 সাইডে দুটো স্পর্শক, আচ্ছা আমি আঁকবো, আমি টেরা ব্যাকা করে আঁকবো, আমার যেরকম খুশি আমি সেরকম আঁকতেই পারি, তাই না? এরকম আমি আঁকলাম। আচ্ছা তুমি দেখে বলো তো এটা কোন সোর্সে মনে হচ্ছে এটা 90 ডিগ্রি? মনে হচ্ছে কি? হচ্ছে না। আমি এদিকে আর একটা স্পর্শক আঁকবো, আঁকতেই পারি এরকম, তাই কি না? তো এটাও কি 90 ডিগ্রি হচ্ছে? হচ্ছে না। তাহলে 90 ডিগ্রি মানে হচ্ছে লম্ব, 90 ডিগ্রি বা সমকোণ, তাই কি না? এক সমকোণ। তাহলে এটা দেখে তো মনে হচ্ছে লম্ব হবে না, লম্ব বলতে এরকম এরকম হতে হবে, তার মানে এরকম বৃত্ত হবে, তার এখানে খুঁটির মতো এরকম সোজা দাঁড়িয়ে থাকতে হবে, অর্থাৎ লম্ব বা 90 ডিগ্রি। এটা কিন্তু হচ্ছে না, তার মানে ঘটনাটা কি হবে? অবশ্যই মিথ্যা হবে। ক্লিয়ার? লম্ব নাও হতে পারে। ছবিটা দেখো, নিচে কোশ্চেনটা 2 3 বার পড়ো, তারপরে এটা দেখো, দেখো একেবারে সোজা লাগবে তোমার কাছে, একেবারে রেডি হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা এর পরের কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস r একক এবং তির্যক উচ্চতা 12 একক হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল l প্লাস r/4 বর্গ একক। এটা হচ্ছে কি লম্ববৃত্তাকার শঙ্কু বলে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের একটা অঙ্ক, 16 নম্বর চ্যাপ্টার সম্ভবত। তুমি এটা ওখানে দেখবে, এক্সারসাইজও আছে। চলো এটাকে আমরা আগে সলভ করি। একদম সিম্পল বা সোজা অঙ্ক। দেখো ব্যাস ইকুয়ালস টু r, তাহলে ব্যাসার্ধ কি হবে? r/2, অর্ধেক মানে r/2। তির্যক উচ্চতা 12 হবে, তাই কিনা? দেওয়া আছে কোশ্চেনে। শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলাটা আমরা জানি পাই r, তাই তো? l প্লাস r, এখানে আমি ক্যাপিটাল ধরলাম কারণ যেহেতু স্মল দেওয়া আছে, তাহলে আমি সুবিধার জন্য ক্যাপিটাল r ক্যাপিটাল l ধরলাম। এবার দেখো r এর মান কি আছে? r এর মান দেওয়া আছে কি বলতো? r/2 বসাইলাম। এবার l এর মান কি আছে? 12, তাই তো? l এর জায়গায় কি করলাম আমরা? 12 বসাইলাম। এবার এটা বাকিটা ক্যালকুলেশন করবো। দেখো ক্যালকুলেশন করার পরে এরকম আসছে পাই r 12/2, এই যে 2টা এটা ব্র্যাকেটের মধ্যে গেলে পরে এরকম আসছে। এবার দেখো তুমি ক্যালকুলেশনটা দেখে নাও, একদম সোজা। এবার দেখো এই যে পাই আর, তাই তো? আর এই 2 2 কাটলে বাড়ি হচ্ছে l প্লাস r/4, তাহলে এটা আমাদের অ্যান্সার হওয়া দরকার। কিন্তু কোশ্চেনে কিন্তু এটা নেই, কোশ্চেন আছে কি এটা? তাহলে অবশ্যই সত্য হবে না মিথ্যা হবে? তুমি ভাবো। কথা হচ্ছে কোশ্চেনটা বইয়েতে দেখো, এক পেজ নাম্বার হচ্ছে 228 পেজ, 228 পেজ, 16 নম্বর এক্সারসাইজ। কোশ্চেনটা এখানে পড়ে দেখো, সেম টু সেম r/2, তির্যক উচ্চতা বলছে 12, কিন্তু এখানে অপশনগুলো দেখো 2 পাই আর, এ নাম্বার অপশন, বি নাম্বার অপশন, সি ডি। দেখো প্রত্যেকটাতে কিন্তু পাই আর বলে একটা অপশন থাকে, আমাদের কোশ্চেনে কিন্তু সেটা আসছে। কিন্তু দেখো এই যে আমাদের টেস্ট পেপারে যে কোশ্চেনটা আছে সেটাতে কিন্তু এগুলো কিছু নেই। তাহলে ডাইরেক্ট তুমি কী হবে? সত্য হবে না মিথ্যা হবে? তুমি নিজেই পৃষ্ঠা নাম্বার 228 বের করো, দেখো, আর এই ক্যালকুলেশনটা দেখো, সত্য হবে না মিথ্যা হবে সেটা তুমি বুঝো অবশ্যই কমেন্ট করো। তাহলে 228 পেজ বের করে কোশ্চেনটা দেখো, ওকে? এই দেখো কোশ্চেনটা, আর তার সঙ্গে আমার ক্যালকুলেশনটা দেখো, তারপর তুমি নিজেই ডিসাইড করো এটা সত্য হবে না মিথ্যা হবে। আর অবশ্যই কমেন্টে এসে বলো কী হবে। আর কোনো কোশ্চেন যদি আমি ভুল করে থাকি অবশ্যই কমেন্ট করবে যে দাদা এই কোশ্চেনটা তুমি ভুল করছো, ওকে? আমি ভুল করতেই পারি, আমি স্বীকার করে নেবো, ওকে? দাদার ক্লাসরুমে ফার্স্ট টাইম এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে একটু মোটিভেট করবে, আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি। অবশ্যই ভিডিওর ভিউ আর ভিডিও সংখ্যা আমার অনেক বেশি, 110 পার করে ফেললাম, 110টার উপরে, সেই তুলনায় সাবস্ক্রাইবারও খুব কম। তো আমাকে মোটিভ করো, সাবস্ক্রাইব করো, আমিও খুব এনার্জি পাবো। তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রবলেমগুলোও তোমরা বলবে, সেই অনুসারে টপিক ওয়াইজ যদি আলোচনা করতে হয় অবশ্যই বলবে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স বা ম্যাথের চ্যাপ্টারগুলো বিশেষ করে, ওকে? দাদার ক্লাসরুম।